আসসালামু আলাইকুম। আজকে আমরা গুণগত রসায়নের দ্বিতীয় লেকচারে অবস্থান করছি। আজকে আমরা শিখব আইসোটোপ, আইসোবার, আইসো ইলেকট্রন, আইসোমার এবং রাদারফোর্ডের পরমাণু মডেল এবং আইসোটোপ সম্পর্কে আমাদের যে ধারণা সেটাকে আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আমরা আজকে যেগুলো শিখব সেগুলো হচ্ছে আমাদের এমসিকিউ, সিকিউ উভয়ের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ এবং ক খ এর জন্য। তো আইসোটোপ, আইসোবার এবং আইসোমার সম্পর্কে আমরা 9-10 থেকে জানি। তার মধ্যে আমরা এক্সট্রা আজকে শিখবো হচ্ছে আইসোটোন, আইসো ইলেকট্রনিক, আইসো ডায়াফাজ এন্ড হচ্ছে আইসো স্টেয়ার্স। তো কে কোথায় থেকে আছো এবং কারা আছো, এবং তোমাদের মধ্যে যারা আছো তারা আমাদের যদি কেউ মেসেঞ্জার গ্রুপে থাকো সেখানে ক্লাসটা শেয়ার দিতে পারো, ঠিক আছে? টপিকস গুলো লিখছি এবং তোমরা একটু বোঝো, তাহলেই এগুলো বুঝতে পারবা। তো প্রথমত হচ্ছে আমাদের প্রথম টপিক হচ্ছে আজকে কি বলতো, আইসোটোপ। এখানে আমরা যে কথাটা মনে রাখবো যে পারমাণবিক সংখ্যা সমান, তাই না? আইসোটোপের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা সমান। তাহলে ভিন্ন কি কি? এখানে ভিন্ন হচ্ছে আমাদের নিউট্রন এবং হচ্ছে ভর। তাহলে নিউট্রন এবং ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা হচ্ছে কি বলতো, ভিন্ন। তো এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আইসোবার, ঠিক আছে? আইসোবারের ক্ষেত্রে আমরা জানি যে ভর সংখ্যাটা সমান, ভর সংখ্যা সমান। তাহলে এখানে আমাদের ভর সংখ্যা সমান, তাহলে আমাদের কি কি ভিন্ন? এখানে আমাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে। তাহলে পারমাণবিক সংখ্যা, আরেকটা হচ্ছে আমাদের কি বলেন তো, নিউট্রন সংখ্যা। আমরা এগুলোর উদাহরণ দেখব। নিউট্রন সংখ্যা, এই দুটো হচ্ছে ভিন্ন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা দেখব আইসোটোন। আইসোটোন, তো আইসোটোনের ক্ষেত্রে আমরা জানি যে নিউট্রন সংখ্যা সমান। এই তিনটা আমরা আগে শিখবো, তারপর বাকিগুলোর ক্ষেত্রে যাব। আইসোটোন, তাহলে নিউট্রন সংখ্যা সমান। তাহলে ভিন্ন কে কি? ভিন্ন হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা। এই দুটি হচ্ছে আমাদের এখানে ভিন্ন, ঠিক আছে? তো ব্যাপারগুলো একটু বুঝতে হবে। এই যে ভিন্নটা খেয়াল করতে হবে আর সমানটা খেয়াল করতে হবে, তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই পর্যন্ত আশা করি সবকিছু ক্লিয়ার আছে। আমি যদি এখন উদাহরণগুলোতে যাই, ধরেন আমি প্রথমত বলেছি যে আইসোটোপ, বলেছি যে পারমাণবিক সংখ্যা সমান, নিউট্রন এবং কি ভর সংখ্যা ভিন্ন। ধরেন আমি দুটো মৌল আপনাকে লিখে দিচ্ছি। প্রথম মৌলটা খেয়াল করেন, আমি আপনাকে বললাম হচ্ছে হাইড্রোজেন। কি বললাম? হাইড্রোজেন, নাকি? তো হাইড্রোজেনের আমরা জানি মোট আইসোটোপ থাকে 3টা। তাহলে আমরা এটা হচ্ছে ওয়ান হাইড্রোজেন বললাম। আর একটা হাইড্রোজেন আছে আমাদের এখানে, সেটা হচ্ছে 2 1,
আরেকটা হাইড্রোজেন হচ্ছে আমাদের কি বলতো, এই যে এটা এটা হচ্ছে 3, এটা হলো কি 1, ঠিক আছে। তো প্রথম যে হাইড্রোজেনটার ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন আমাদের উপরের যে সংখ্যাটা এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা 2, তাই না? আর নিচের যে সংখ্যাটা আছে, নিচের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা। তো ব্যাপার হচ্ছে এগুলো আমি বক্স করে দেই, হ্যাঁ, পারমাণবিক সংখ্যাটা আমাদের বক্স করা। উপরেরটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা। তো এইখানে দেখেন, এখানে আমাদের দেখেন এইখানে আমাদের যে নিউট্রনটা আসবে, যে এ হচ্ছে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ থেকে জেড যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাই, নিউট্রন নাম্বার পাই। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে কি বলতো 0। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের এ, এটা যেহেতু আমাদের জেড, তাহলে বিয়োগ করলে আমাদের নিউট্রন হবে এখানে হচ্ছে 1। এখানে 3 থেকে 1 বাদ দিলে আমাদের এখানে নিউট্রন নাম্বার হচ্ছে কত, 2, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটার নাম কি বলবো, প্রথমটার নাম হচ্ছে আমরা বলবো হচ্ছে প্রোটিয়াম। এইখানে এই আইসোটোপটাকে বলা হয় আমাদের প্রোটিয়াম, ঠিক আছে। এটাকে আমাদের বলা হয় ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আর এইটা, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম, নাকি এটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম। তো এই নামগুলো আমরা 9, 10 জানতাম, এখনো জানতেছি। তাহলে আমরা বুঝলাম একটা জিনিস, যে যাদের পারমাণবিক সংখ্যা সমান, নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে এখানে দেখেন ভর সংখ্যা প্রত্যেকেরই আলাদা, 0, 1, 2, নিউট্রন সংখ্যা আলাদা, সমানকে পারমাণবিক সংখ্যা 1, 1, 1, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। তো আশা করি আইসোটোপ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো সেটা সম্পর্কে একটু ধারণা রাখি। আমরা নেক্সট সেটা হচ্ছে আইসোবার। তো এইখানে আমরা কি বলেছি বলেন তো, এইখানে আমরা কি বলেছি, আইসোবার নাকি। তো খেয়াল করেন আইসোবার, আইসোবারের ক্ষেত্রে আমাদের বলছে ভর সংখ্যা সমান। ধরেন আমি আপনাকে বললাম ক্যালসিয়াম 40, 20, আর আরেকটা বললাম হচ্ছে আর্গন, ঠিক আছে। কত বললাম তো, আর্গন হচ্ছে আমাদের 18, 40, ঠিক আছে। তো এদেরকে পরস্পর আমরা কি বলবো বলেন তো, আইসোবার। দেখেন এদের ভর সংখ্যা এ সমান, নাকি ভর সংখ্যা সমান, এই জন্য এটা হচ্ছে আমাদের পরস্পর কি আইসোবার। এবং দেখেন এদের প্রোটন সংখ্যা ভিন্ন, এদের নিউট্রন সংখ্যাও ভিন্ন। দেখেন 40 থেকে 18 যদি আপনি বাদ দেন তাহলে পাবেন হচ্ছে 22, তাহলে এখানে নিউট্রন ভিন্ন, এইখানে নিউট্রন পাবেন আপনি কত 20, নাকি। তাহলে যাদের ভর সংখ্যা কি সমান, পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলা হয়, আইসোবার বলা হয়। তো আইসোবার সম্পর্কে আমাদের ধারণা আমরা এটা জানি, হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে আমাদের বলা আছে আইসোটোন, ঠিক আছে। আইসোটোনের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। কি মনে রাখবো, নিউট্রন সংখ্যাটা সমান। তো এটা তো আমি লিখেছি, আমি আরেকবার লিখে দিলাম। তাহলে এইখানে আমাদের উদাহরণ কি দিতে পারে, নিউট্রন কাদের সমান, ঠিক আছে। নিউট্রন সংখ্যার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা একটু একটা জিনিস দেখতে পারি। ধরেন আমি এখানে প্রথমত লিখেছিলাম যে 3, 1 হাইড্রোজেন, এটার নাম আমাদের বলেছিলাম প্রোটিয়াম। আমি জানি না এই উদাহরণ আপনি কখনো পড়ছেন কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের আইসোটোনের, নাকি। তাহলে এখানে হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে প্রোটিয়াম, আর এটা হচ্ছে আমাদের 4, 2, এটা হচ্ছে আমাদের কি বলেন তো হিলিয়াম, এটা হচ্ছে আমাদের কি হিলিয়াম। তো এই দুটোর ক্ষেত্রে দেখেন 3 থেকে যদি 1 বাদ দেন, উপরেরটা হচ্ছে আমাদের কি ভর সংখ্যা এ, নিচেরটা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি জেড। তাহলে এইখানে আমাদের যে নিউট্রনটা আসে সেটাতে 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাই না। 3 থেকে 1 বাদ দিলে কি 2, এখানে 4 থেকে যদি আপনি 2 বাদ দেন তাহলে এর মান কত 2। দেখেন নিউট্রন সংখ্যা দুটোরই সমান, তাহলে এদেরকে পরস্পর আমরা কি বলবো বলেন তো, আইসোটোন। তাহলে এদেরকে পরস্পরের কি বলা হবে, আইসোটোন। দেখেন এদের ভর সংখ্যা সমান নয়, পারমাণবিক সংখ্যাও সমান নয়, শুধুমাত্র সমান কে বলেন তো, নিউট্রন সংখ্যা, ঠিক আছে। কি সংখ্যা, নিউট্রন সংখ্যা। তাহলে মানে যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে পরস্পর কি বলা হয়,
আইসোটোন বলে। আচ্ছা, আইসোটোন সম্পর্কে আমাদের আশা করি কয়েকটা প্র্যাকটিস করলে আমরা পারবো, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো যাক, পরবর্তীতে আমি আপনাকে বলি, পরবর্তীতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। কি শিখবো বলেন তো? আইসো ইলেকট্রনিক। এটা একটু ভালো মতো শেখেন, এখন বড় হয়েছেন আপনি, এইটা একটু ভালো মতো বোঝেন যে আইসো ইলেকট্রন বা আইসো ইলেকট্রনিক। ওকে, তো দেখেন আমি যদি আপনাকে দুইটা মৌল বলি, একটা হচ্ছে সোডিয়াম আর একটা বললাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ধরেন এটা আমি বলেছি 2+, মানে এখানে কি দুইটা ইলেকট্রন দান করছে, এখানে বলেছে সোডিয়াম অনলি প্লাস। তাহলে দেখেন এখানে ছিল 10, সরি সোডিয়াম হচ্ছে 11 নম্বর মৌল, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা ছিল কয়টা? যা প্রোটন সংখ্যা তাই ইলেকট্রন সংখ্যা। কথাটা মাথায় ঢুকাই নিব, যাহা প্রোটন তাহাই কি ইলেকট্রন। তাহলে যাহা প্রোটন তাহাই কি বলেন তো? ইলেকট্রন। তো এই যে জায়গাটুকু আমরা মাথায় রাখবো। তাহলে দেখেন এখানে আমাদের আগে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা ছিল 11, এখন একটা ইলেকট্রন কি করছে? ও দান করতেছে নাকি? আমরা আয়নীকরণ শক্তিতে এটা মৌলকে কাজে লাগাচ্ছিলাম, এটা যেহেতু দান করতেছে তার মানে এখানে 11টা থেকে একটা যদি বের হয়ে যায় তাহলে আছে কয়টা বলেন তো? 10টা। তাহলে এখানে ইলেকট্রন হচ্ছে 10টা। এখানে আমরা জানি যে এখানে মোট হবে 12 ম্যাগনেসিয়াম, এখান থেকে দুটি দান করতেছে, তার মানে এখানে আমাদের আছে আর কয়টা? 10টা। এরপরে ধরেন আমি আপনাকে বললাম যে Al3+, তাহলে দেখেন অ্যালুমিনিয়াম 3টা দান করতেছে, অ্যালুমিনিয়াম ছিল 3 মানে 13, এখন তাহলে আছে কয়টা? 10টা। এরপরে যদি আমি আপনাকে আর একটা উদাহরণ দিই, আরো একটা উদাহরণ আমি যদি আপনাকে দিই, ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ফ্লোরিন মাইনাস, লিখেছি ফ্লোরিন মাইনাস। দেখেন ফ্লোরিন আগে ছিল 9টা, এখন গ্রহণ করেছে কয়টা বাবা? একটা। তার মানে এখন ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা? 10টা। এরপর যদি ধরেন আমি আপনাকে বললাম হচ্ছে অক্সিজেন 2-, অক্সিজেনের মোট হচ্ছে 8টা, আরো দুটি গ্রহণ করেছে, তার মানে আছে কয়টা? 10টা। তাহলে দেখেন এদের প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা কি সমান, এদের প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা সমান। এই জন্য এদেরকে পরস্পর সবগুলোকে আমরা বলতে পারি হচ্ছে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, তাহলে আমরা এই সবগুলোকে কি বলতে পারবো? আইসো ইলেকট্রনিক। আচ্ছা, সারাদিন ক্লাস ক্লাস বলে চিল্লাবে, এখন একটাও নাই, দুষ্টু বলাবান। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আশা করি বুঝছি। নেক্সট আমরা যেটাতে যাব সেটা একটু দেখবো। হ্যাঁ, এরপরে আমরা শিখবো হচ্ছে আইসো ইলেকট্রন শেষ, আমরা এখন শিখবো হচ্ছে আইসোমার। কি শিখবো বলেন তো? আইসোমার। আচ্ছা, আইসোমারের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে আমরা শিখবো হলো আইসোমার। একটু এপার থেকে লিখি, তাহলে আপনার বুঝতে খুবই সুবিধা হবে। আইসোমার, তো আমরা জানি যে যাদের আণবিক সংকেত একই, আণবিক সংকেত সমান, ঠিক আছে, কিন্তু কিন্তু কি গাঠনিক সংকেত ভিন্ন, গাঠনিক সংকেত কি বাবা? ভিন্ন। তাদেরকে পরস্পরের কি বলে? তাদেরকে পরস্পরের আইসোমার বলে, তাদেরকে পরস্পরের আইসোমার বলে। তাহলে আমরা শিখবো হচ্ছে এখন আইসোমার। তো ধরেন আমি আপনাকে লিখলাম যে C6H6O নাকি? এই যে মৌলটা লিখেছি একে আমি দুই ভাবে লিখতে পারি। কয় ভাবে লিখতে পারি বলেন তো? দুই ভাবে। আমি লিখলাম হচ্ছে C2H5OH। ওকে, তো এরপরে আমি আপনার এখানে লিখলাম হচ্ছে CH3 বন্ড লিখলাম হচ্ছে কি CH3। তো দেখেন এখানে আমাদের কার্বন সংখ্যা আছে 2টা, কার্বন এখানে আছে কয়টা? 2টা। হাইড্রোজেন এখানে 6টা, দেখেন এখানে আছে 5টা, এখানে আছে একটা, 6টা। অক্সিজেন এখানে একটা, এখানে আছে একটা। ক্লিয়ার? এরপর যদি আপনি দেখেন যে এরপরটা দেখেন, কার্বন এখানে একটা, এখানে একটা, মোট হলো 2টা। হাইড্রোজেন দেখেন 3 3 6টা, তার মানে এখানে আছে কয়টা? 6টা। আর অক্সিজেন এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, তো এদেরকে পরস্পর আমরা কি বলবো? আইসোমার। দেখেন এদের গাঠনিক সংকেতটা
মানে সরি আণবিক সংকেতটা হচ্ছে একটাই, কিন্তু এর গাঠনিক সংকেত কয়টা? দুইটা। তো এদের চিত্র যদি আপনি দেখতে চান আমি আপনাকে এটা দেখাই। দেখেন এর চিত্র যদি দেখেন, এখানে কার্বন আছে দুইটা। কার্বন কয়টা আছে বলুন তো বাবা? দুইটা। তো দেখেন হাইড্রোজেন আছে 5টা, আর ওখানে OH মূলকটা থাকে, তাহলে OH মূলকটা আগে লিখতে হবে, বাকি হাতগুলোতে আমরা দিব কি? হাইড্রোজেন। ঠিক আছে, এই হলো হাইড্রোজেন। তাহলে এটা একটা। এটার ক্ষেত্রে যদি দেখেন কার্বন আছে এখানে কয়টা? দুইটা, হাইড্রোজেন আছে 3টা করে, তাই না? তাহলে একটা, দুইটা, তিনটা, একটা। আচ্ছা, এখানে অক্সিজেন আছে একটা, সরি, এই অক্সিজেনটা আমি মাঝখানে দিলাম, আর এই হলো কার্বন। তাহলে এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, দেখেন এর গঠনটা যেমন দেখতে, এর গঠনটা কিন্তু সেরকম দেখতে নয় নাকি? শুধুমাত্র এদের গঠনের ভিন্নতার কারণে এদেরকে পরস্পরে আমরা কি বলবো? আইসোমার। তার মানে এদেরকে আমরা সমানও বলতে পারি। এদেরকে আমরা কি বলবো? সমান। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হচ্ছে আইসোডায়াফার। কি শিখবো? আইসোডায়াফার। ওকে, তো আইসোডায়াফারের ক্ষেত্রে খুব বেশি কঠিন কিছু নাই এখানে, আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। দেখেন আইসোডায়াফার, এগুলা খুব জটিল কিছু না, মনে রাখবো হচ্ছে আইসোডায়াফার্স। আমাদের বইগুলোতে এই টপিক সম্পর্কে নাই, তবুও আমাদেরকে জেনে রাখলে আমাদের কোনো ক্ষতি নাই। ঠিক আছে, আমরা শিখবো এখন আইসোডায়াফার। আচ্ছা, এখন আমাদের টপিক হচ্ছে আইসোডায়াফার। তো ব্যাপার হচ্ছে এই আইসোডায়াফার একদম ইজি একটা বিষয়, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। একটু দেখেন যে এটা নতুন টপিক হইলেও এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, একটু খেয়াল করেন। আইসোডায়াফারের ক্ষেত্রে আপনি মনে রাখবেন হচ্ছে এন মাইনাস হলো পি। এখানে আপনি কি মনে রাখবেন বলেন তো? এন মাইনাস পি। কি মনে রাখবেন? এন মাইনাস পি। ঠিক আছে, তো আমি আপনাকে বলি যে আপনি জানেন তো যে এল সমান সমান হচ্ছে এ মাইনাস কি বাবা? জেড, তাই না? তাহলে আপনি এখানে যদি বসান সেটা আপনি লিখতে পারেন। তাহলে এন সমান সমান লিখলাম হচ্ছে এ মাইনাস জেড। এটা নিউট্রন আর প্রোটন, প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আপনি এখানে আবার লিখলেন হচ্ছে মাইনাস জেড। তাহলে আপনি এখান থেকে যে জিনিসটা পাইলেন সেটা হচ্ছে এ মাইনাস কি বলুন তো? 2z। ঠিক আছে, এ মাইনাস কি হবে? 2z। তো এই জায়গাটা কি আপনি বুঝছেন কিনা? তাহলে এ মাইনাস আমরা লিখতে পারবো কি বলেন তো? 2z। এইখানে একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাই, ধরেন আমার কাছে আছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে আমাদের কত? 39 নাকি? আর এর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এখানে আমার আছে ফ্লোরিন, এর ভর হচ্ছে 19, এটা হলো কত? 9। তাহলে আমরা নিউট্রন থেকে প্রোটনটাকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, তো নিউট্রন থেকে প্রোটন বিয়োগ করলে এরা সবসময় আমাদের কি হবে বলেন তো? সমান। নিউট্রন এবং প্রোটন বিয়োগ করলে কি হবে? সমান। তাহলে এইখানে যদি আপনি নিউট্রন দেখেন, 39 থেকে 19 বাদ দিলে হবে কত বলেন তো? 20। ঠিক আছে, তাহলে আমাদের যে 20 পাইলাম, 20 থেকে আমার 20টা হচ্ছে আমাদের এখানে কি বলেন তো? নিউট্রন। ঠিক আছে, আর এখানে আমাদের প্রোটন সংখ্যা যেটা পি, সেটা আমাদের বলা আছে 19। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1, অর্থাৎ এন মাইনাস পি। এটা হচ্ছে আমাদের এন, এটা হলো আমাদের কি? পি। এন মাইনাস পি। ঠিক আছে, এন থেকে পি বাদ দিলে হচ্ছে হলো 1। এটা দেখেন, খেয়াল করেন, এইখানে যদি আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের এখানে পি বা প্রোটন সংখ্যা। এখানে যদি আমি নিউট্রন বের করতে যাই তাহলে লিখতে হবে 19 মাইনাস 9। তাহলে 19 থেকে 9 বাদ দিলে এখানে আমাদের হবে কত? 10। আবার এন থেকে যদি আপনি পি বাদ দেন তাহলে দেখেন আমাদের 10 থেকে কত বাদ দিতে হবে বলেন তো? দেখেন আমাদের এখানে নিউট্রন সংখ্যা আমরা পাইছি হচ্ছে 10, আর প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের এখানে কত? 9। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয়? 1। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন করলে হচ্ছে এখানে 1, নিউট্রন মাইনাস প্রোটন করলে এখানে হচ্ছে কত? 1। দুইটা সমান দেখতে পাচ্ছেন? দুইটা যেহেতু সমান, এই জন্য আমাদের এদেরকে পরস্পরের বলবো হচ্ছে আইসোডায়াফার। ঠিক আছে, আশা করি কনসেপ্ট বুঝেছেন। কনসেপ্ট বুঝলেই এনাফ। ঠিক আছে, আপনি যদি কনসেপ্টটা ভালো মতো বোঝেন তাহলেই আপনার জন্য এটা যথেষ্ট। তো আমি আপনাকে আবার আরেকবার বলি যে আমরা প্রথমত নিউট্রনটা বের করে নিব, আবার নিউট্রন থেকে আমরা প্রোটনটাকে বাদ দিব, যেটা হবে
আবার পরের মৌলটার ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে আমরা নিউট্রনটা বের করে দিব, নিউট্রন থেকে আমরা প্রোটনটা বাদ দিব, বাদ দিলে যেটা হবে সেটা থেকে আমরা কি করবো, নিউট্রনটা থেকে প্রোটনটা বাদ দিব, তাহলে দেখবো দুজনের পার্থক্য যদি সবসময় সমান হয় তাহলে তাদেরকে পরস্পরের কি বলবো, আইসো ডায়াফার। ওকে, তাহলে আমাদের আইসো ডায়াফার শেষ। আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আইসো স্ট্যাটস। হ্যাঁ, কি শিখবো, আইসো স্ট্যাটস। আচ্ছা, এটা তো আরো সহজ টপিকস একটা, সেটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনার কাছে এগুলো ক্লিয়ার মনে হবে। হ্যাঁ, তো আমরা দেখবো আইসো স্টার্স বা আইসো স্ট্যাটস, যেটা আপনি বলতে চান। আচ্ছা, আইসো এটা দেখেন, এটার ক্ষেত্রে আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে এদের পরমাণুর সংখ্যা বা মোল সংখ্যা সমান। ধরেন নাইট্রোজেন এখানে আপনি লিখলাম 2টা, এখানে লিখলাম হচ্ছে কার্বন, আর এখানে কি লিখছি, অক্সিজেন। দেখেন আমি যদি এখানে দেখি নাইট্রোজেনের হচ্ছে কত, 7 পারমাণবিক সংখ্যা আছে। নাইট্রোজেন কয়টা বলুন, 2টা, তাহলে 7 দুগুণ হচ্ছে কত, 14। এইখানের ক্ষেত্রে দেখেন কার্বনের জন্য হচ্ছে 6 আর অক্সিজেনের জন্য হচ্ছে আমাদের কত বলেন তো, 8, তাহলে এখানে হলো কত বলেন তো, 14। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে কোনো একটা মৌলের বা কোন একটা যৌগের দুটির পরমাণুর সংখ্যা যদি কি হয়, সবসময় সমান হয়, অর্থাৎ এখানে দেখেন 14 হয়েছে, এখানেও 14, এই জন্য এদেরকে আমরা পরস্পর কি বলবো, আইসো স্টার্স। ঠিক আছে, তো আশা করি আপনি আইসো স্টার্সটা বুঝছেন। আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বিখ্যাত জিনিস, বিখ্যাত ভাবে শিখবো। হ্যাঁ, তো আজান হচ্ছে, কিছুক্ষণ বিরতিতে থাকি। ঠিক আছে। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি বলেন তো, আইসো স্টার্স। ক্লাসে লোকজন খুব কম, হ্যাঁ, তো ব্যাপার না। তো আইসো স্টার্স শেষ, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই 5টা জিনিস আপনার জন্য পরীক্ষার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখবো হচ্ছে কি বলেন তো, রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, তার আগে কথা বলি, আমি আপনাকে বলি পরমাণু মডেল। হ্যাঁ, এই পরমাণু সম্পর্কে আমাদের এই পুরো অধ্যায় এবং পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্য আমাদেরকে পর্যায়ক্রমে এই অধ্যায়ে শেখানো হবে। মনে রাখবেন মোট পরমাণু মডেল হচ্ছে 3টি। কয়টি বলেন তো, 3টি। ঠিক আছে, এই পরমাণু মডেল সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে। হ্যাঁ, তো দেখেন আমাদের মোট 3টি পরমাণু মডেলের মধ্যে আমরা প্রথম যে পরমাণু মডেলটা সেটা হচ্ছে জানি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। কি পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল। তো এই রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়া হয় কত সালে বলুন তো, 1911 সালে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের আছে বোর পরমাণু মডেল। কিসের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল দেওয়া হয় 1913 সালে। বিজ্ঞানী দিয়েছিলেন নিলস বোর, তার বাড়ি হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন। ওকে, আচ্ছা, এরপরে যেটা পরমাণু মডেল সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম পরমাণু মডেল। কোয়ান্টাম পরমাণু মডেল। এই কোয়ান্টাম পরমাণু মডেল দিয়েছেন অনেকেই। আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের ধারণা থেকে এই কোয়ান্টাম পরমাণু মডেল ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এই পরমাণু মডেল হচ্ছে দেওয়া হয়েছে 1924 সাল থেকে 1927 সাল। ঠিক আছে, এই লং টাইমের মধ্যে এই পরমাণু মডেল। তো এই 3টা পরমাণু মডেলের মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, কত, রাদারফোর্ড
পরমাণু মডেল। আচ্ছা, ওই লেখাটা উপরে চলে গেছে, আমি এই সালগুলো একটু নিচে লিখে দিই। হ্যাঁ, এটা 1924 থেকে 1927, 1924 থেকে 1927। আচ্ছা, আজান শেষ, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আজান যেহেতু শেষ, আমরা এখন রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল যখন পড়ব, সেক্ষেত্রে আমাদের রাদারফোর্ড সম্পর্কে খুব বেশি কিছু জানার দরকার নেই। রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিয়েছিলেন, সেই পরমাণু মডেলের বিভিন্ন বিশদ ব্যাখ্যা আমাদের জানতে হবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের আমাদের অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এখানে কিছু যন্ত্রপাতি লাগবে, সেই যন্ত্রপাতিগুলো আমাদের একটু ভালোভাবে জানা লাগবে। ঠিক আছে, এই রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমাদের যে ধারণা বা বা আমরা যেভাবে পড়েছি, সেই জায়গাটা থেকে আমাদের একটু বেসিক গুলো ডেভেলপ করার চেষ্টা করতে হবে। তো আমি আপনাকে স্লোলি স্লোলি বলি, আপনি একটু স্লোলি স্লোলি বোঝেন। হ্যাঁ, আপনি আস্তে আস্তে বোঝেন। আমরা তাহলে এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি বলেন তো, রাদারফোর্ডের পরমাণু মডেল। এক নম্বরটা আমরা আগামীকাল বোর পরমাণু মডেল করবো। রাদারফোর্ডের পরমাণু মডেল দেখা যাচ্ছে 1911 সালে, তাই না? তো রাদারফোর্ডের পরমাণু মডেলের পরীক্ষার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার সেটা একটা হচ্ছে লেড বক্স। কি বলেন তো, একটা লেড বক্স। তো ব্যাপার হইতেছে, এই লেড বক্সের মধ্যে কি থাকবে, 214/83 বিসমাথ। ঠিক আছে, একটা তেজস্ক্রিয় মৌল। এটা কি বলুন তো, একটা তেজস্ক্রিয় মৌল। তো তেজস্ক্রিয় মৌলগুলোর মধ্যে আমাদের কি কি থাকবে নাকি, যে 80-র উপরে বা 79-র উপরে যে পারমাণবিক সংখ্যা, সেগুলোই কি আমাদের তেজস্ক্রিয় মৌল। তো এই যে আমাদের লেড বক্সটা আছে, এইখান থেকে আমরা আলফা কণা পাঠাবো। কি কণা পাঠাবো বলেন তো, আলফা কণা পাঠাবো। তো ধরেন এদিক দিয়ে আমাদের কি যাচ্ছে, পর্যায়ক্রমে আলফা কণা যাচ্ছে। তো এই আলফা কণাগুলো কোথায় যাচ্ছে নাকি, এই আলফা কণা কোথায় যাচ্ছে? তো এই আলফা কণার সামনে একটা প্লেট আছে। কি আছে বলেন তো, একটা প্লেট আছে। এরকম একটা কি আছে, প্লেট আছে। তাহলে আলফা কণার সামনে আমাদের একটা প্লেট আছে, এরকম একটা কি প্লেট। এটা হচ্ছে আমাদের একটা ছিদ্রযুক্ত প্লেট। ঠিক আছে, এই প্লেটের মধ্যে যাচ্ছে এই কণাগুলো। তো এই প্লেটটা হচ্ছে আমাদের লেড প্লেট। মনে রাখবো, এটা প্লেটটার নাম কি বলেন তো, লেড প্লেট বা পিবি বা প্লাম নাকি, লেড প্লেট। তাহলে ছিদ্রযুক্ত লেড প্লেট, অবশ্যই সেটাতে মাস্ট বি একটা কি থাকবে, ছিদ্র থাকতে হবে। তাহলে ছিদ্রযুক্ত লেড প্লেট। এরপরে দেখবেন যে এর সামনে একটা স্বর্ণের পাত রাখা হবে। কোথায়, এই যে এই জায়গাতে
একটা স্বর্ণের পাত রাখা আছে মনে করেন, এই জায়গাতে একটা কি আছে আমাদের স্বর্ণের পাত রাখা আছে। তো এই হলো স্বর্ণের পাত। আমি অনেক ভালো আর্টিস্ট কিন্তু আঁকাতে পারি না, হ্যাঁ। তো দেখেন তাহলে এইখানে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতটা আসলে কতটুকু পাতলা বা কতটুকু মোটা হবে, এটা আমাদের অনেক ক্ষেত্রেই আমরা মনে রাখতে পারি না। তাহলে আমাদের যে স্বর্ণের পাতটা দেওয়া থাকবে, এটা কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে, আমরা এটা অনেক ক্ষেত্রে মনে রাখতে পারি না। এই জিনিসটা মনে রাখবো হচ্ছে 0.0004। ঠিক আছে। তো এই যে আমাদের স্বর্ণের পাতটা, সেটা হচ্ছে এত মিলিমিটার। কি মিটার বলেন তো? মিলিমিটার পুরো বা মোটা। ঠিক আছে। এটা দেখেন 1 2 3 4, তাহলে 4 নম্বর ঘরে 4 সংখ্যাটা বসাই দিব। তাহলে 4 দিব, সামনে 3 সংখ্যা দিব, মানে 0 দিব। তাহলে এটা হচ্ছে কিসের পাত? এটা সোনার পাত। এই পাতটা হচ্ছে আমাদের কি? সোনার পাত। তো সোনাকে আমরা ইংলিশে কি বলবো? গোল্ড। আর মূল্যের প্রতীক হচ্ছে AU বা অররা, এটা একটা ল্যাটিন ভাষা থেকে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে স্বর্ণের একটা পাত। তো এই স্বর্ণের পাতে যখন আলোক রশ্মি এসে পড়ে, স্বর্ণের পাতে যখন কি হয়, আলোক রশ্মি গুলো এখানে আসে, পড়লো মনে করেন, ধরেন এইখান থেকে এখন এইভাবে যাচ্ছে, ধরেন এইভাবে কি যাচ্ছে। তো এগুলো কিভাবে যাবে বলেন তো? এভাবে যাবে, তাই না? তো এভাবে কেন যাচ্ছে সেটা আমি আপনাকে বলি। ধরেন এইখানে আমাদের একটা কিছু একটা ভারী বস্তু থাকবে, এই আলফা কোণে এই ভারী বস্তুটা কি করবে? আঘাত করে। তো দেখেন এই ভারী বস্তুটা যেটা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে কি বলেন তো? নিউক্লিয়াস। এখানকার যে ভারী বস্তুটা, সেটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এবং এইখানে একটা পর্দা আছে। এই জায়গাতে আমাদের এটা কি আছে বলেন তো? এই যে এই জায়গাটা দেখতেছেন না, এই জায়গাতে আমাদের একটা কি আছে? পর্দা। এই জায়গাতে আমাদের একটা কি আছে? পর্দা আছে। ঠিক আছে। তো এই যে পর্দাটা আমাদের এখানে আছে, এইখানে আপনি নরমাল একটু চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা এখানে লেড বক্স থেকে, এখান থেকে আমরা যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে আলফা কণা। এই পরীক্ষার নাম কি? এই পরীক্ষার নামই হলো আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণার কি বলেন তো? বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেহেতু, সেই পরীক্ষাটা আমাদের ক্লিয়ার জানা উচিত। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে জায়গাটা, তাহলে দেখেন এই লেড বক্স থেকে যখন আলফা কণা যাচ্ছে, লেড প্লেট ভেদ করে গেল, তারপর হচ্ছে আমাদের স্বর্ণের যে পাত্র সেটাকে ভেদ করে গেল। কিন্তু এই জায়গাতে আসার পর, এই জায়গাতে আসার পর এই যে রশ্মিটা গেল, ঠিক আছে, এই যে এটা গেল, এটা হচ্ছে আমাদের আর ওটাকে ভেদ করতে পারলো না। এটা আমাদের প্লাসের থেকে এদিকটা আবার ঘুরে চলে আসে। বাট এই যে রশ্মিটা আমাদের এখানে গেছিল, এটা এই পাশ দিয়ে যাওয়ার না যেয়ে এইখানে গেল। ঠিক আছে। এই রশ্মিটার পাশ দিয়ে যাচ্ছিল, এটা এদিকে যাইতে পারে না, এদিকে গেছে। তার মানে দেখেন এই জায়গাতে যখন এই যে বস্তুটার কাছে আসতেছে, যখন এই প্লাস চিহ্নযুক্ত এই বস্তুটার কাছে আসতেছে, তখন এর এটাকে ভেদ করে চলে যেতে পারছে না। তার মানে এখানে একটা ভারী বস্তু আছে। এই বস্তুটা এখানে কি বলেন তো? আমাদের এখানে একটা ভারী কি আছে? বস্তু আছে। এবং বেশিরভাগ জিনিসই এদিক থেকে কি চলে যাচ্ছে, এখানে কি করছে বলেন তো? চলছে। এবং বেশিরভাগ জিনিস এখানে যেতে পারতেছে। বেশিরভাগ জিনিস জায়গা, মানে স্বর্ণের পাতকে ভেদ করে চলে, বেশিরভাগ স্বর্ণের পাতকে ভেদ করে চলে যাচ্ছে। কিন্তু যেগুলো ওই ভারী বস্তুর পাশ দিয়ে যাচ্ছে, তারা এইখান থেকে হয় বেঁকে যাচ্ছে, মানে পাশ দিয়ে গেলে বেঁকে যাচ্ছে। এবং সোজা যদি ভারী বস্তুর দিকে যায়, তাহলে আবার কি হচ্ছে? ফিরে আসতেছে। তো এই ফিরে আসার পরিমাণটা কত? ফিরে আসার পরিমাণটা আমরা মাথায় রাখবো যে 20,000-এর মধ্যে একটা। 20,000-এর মধ্যে কয়টা? একটি। তাহলে 20,000-এর মধ্যে একটি কণা, একটি আলফা কণা কি হয়? ফিরে আসে। তো এই জায়গাতে আমরা যখন দেখব, সেই জিনিসটা আপনি খুব ভালো মতো বুঝবেন। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে যখন আমাদের এদিকে যাচ্ছে, তখন দেখেন সবগুলোই কিন্তু যাচ্ছে, বাট গুটি কয়েক 20,000-এর মধ্যে একটা কি হয়? ফিরে আসতেছে। তাহলে আমরা মনে রাখবো, প্রথমত যে শর্ত মনে রাখবো, যে পরমাণুর, এই পরমাণুর ভিতর দিয়ে যাচ্ছিল, মনে রাখবো পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। বেশিরভাগ জায়গা হচ্ছে কি? ফাঁকা। তাহলে পরমাণুর বেশিরভাগ জায়গা হলো ফাঁকা।
এটা হচ্ছে আমরা প্রথম কন্ডিশন। কারণ দেখুন বেশিরভাগ জায়গায় ফাঁকা বলে এরা স্বর্ণের পাত ভেদ করে কি করতে পারছে, এই জায়গাতে যাচ্ছে। আচ্ছা এইখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট পর্দা। এই যে পর্দাটা দেওয়া আছে সেটা জিঙ্ক সালফেটের পর্দা, এবং এইখানে প্রতিপ্রভা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? প্রতিপ্রভা সৃষ্টি করে, অর্থাৎ এখানে এরা জ্বলে উঠতে পারে। ঠিক আছে, এখানে উজ্জ্বল দেখাবে, এই জিনিসগুলা কেমন দেখাবে? উজ্জ্বল দেখাবে। ঠিক আছে, আচ্ছা আপনি আশা করি এগুলো বুঝছেন। এরপর দেখেন যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। দেখেন এই কেন্দ্রে থাকে বলেই এটাকে ভেদ করে যেতে পারছে না। তাহলে আমরা 2 নম্বর কথা মনে রাখবো হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তাহলে আমরা প্রথম কথা মনে রাখলাম পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই জন্য স্বর্ণের পাত ভেদ করে এটা কি ওই পর্দায় যায় প্রতিপ্রভা সৃষ্টি করছে। এবং পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস অত্যন্ত ভারী। এটা কি বলেন তো? অত্যন্ত ভারী, এবং অবশ্যই এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। ধনাত্মক কি যুক্ত বলেন তো? চার্জযুক্ত। ধনাত্মক চার্জ যুক্ত। যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত তাই এটা কি করে? তাহলে আমরা বললাম পরমাণুর কেন্দ্রের বেশিরভাগ জায়গা হচ্ছে ফাঁকা। আচ্ছা এটা এখানে দেখা যায় বিসমাথ 214-83। ওকে, তো বেশিরভাগ জায়গায় ফাঁকা। আচ্ছা, এবং এটা অত্যন্ত ভারী। ঠিক আছে, কারণ এখানে মোট ভর যেটা সেটা প্রোটন প্লাস নিউট্রনের ভরের মধ্যে থাকে। ঠিক আছে, 3 নম্বর কথা মনে রাখবো যে এইটা যেহেতু আমাদের ধনাত্মক চার্জযুক্ত, এই জন্য এদেরকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এদেরকে কেন্দ্র করে কি করে? ঘুরতে থাকে। তাহলে আমরা 3 নম্বর কথাটা কোথায় মাথায় রাখবো? আমরা 3 নম্বর কথাটা এখানে বলতেছি আপনাকে। ধরেন এই জায়গাতে আমি আপনাকে 3 নম্বরটা বলতেছি যে ধনাত্মক চার্জবাহী, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র বললাম, নিউক্লিয়াস কে কেন্দ্র করে ঋণাত্মক কি বলেন তো? ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন সমূহ বা ইলেকট্রন পরিভ্রমণ করে বা ভ্রমণ করে বা ঘুরে, পরিভ্রমণ করে। তাহলে এটা একটা জানলাম। এখন এই পরিভ্রমণটা কিভাবে ঘটে? ঠিক আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ইলেকট্রন ঘোরে। ঠিক আছে, আমরা 4 নম্বর কথাটা মনে রাখবো, সূর্যকে কেন্দ্র করে কি করে? 4 নম্বর কথা মনে রাখবো, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে? ইলেকট্রন গুলো ঘোরে। এই জন্য এটাকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বা। আচ্ছা, তাহলে এইখানে আমাদের পরবর্তীতে 4 নম্বর প্রশ্নটা আমরা মনে রাখবো যে সূর্যকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে বলেন তো? সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘোরে, তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘোরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘোরে। কি ঘোরে? ইলেকট্রন গুলো ঘোরে। ঠিক আছে, এই 4টা কথা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, 2 নম্বর হচ্ছে কি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যা অত্যন্ত ভারী এবং হচ্ছে ধনাত্মক চার্জ যুক্ত। 3 নম্বর কথা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন পরিভ্রমণ করে। 4 নম্বর কথা হচ্ছে কি সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘোরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি ঘোরে। তো এই যে 4টা কথা আমি আপনাকে বললাম, এই 4টা কথা আপনার মনে রাখাটা খুবই জরুরি। ওকে, তো নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা 4টা স্বীকার্য করলাম। ঠিক আছে, বা তার যে 4টা বিখ্যাত মতবাদ আমরা পড়লাম, এই মতবাদগুলোর কিছু ভুল ত্রুটি আছে। ঠিক আছে, কিছু কি আছে? ভুল ত্রুটি আছে। সেই ভুল ত্রুটিগুলো আমরা এখন পড়বো। তো এই ভুল ত্রুটিগুলোর ক্ষেত্রে যেগুলোকে বলা হয় বা ড্রব্যাক, হ্যাঁ, এই ড্রব্যাক গুলো আমাদের পড়তে হবে।
তাহলে হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানার দরকার ছিল তার মধ্যে আমি আপনাকে একটা জিনিস বলি, যে 3 নম্বর বা 4 নম্বর যেটা আমি আপনাকে বললাম, যে ইলেকট্রন গুলো আসলে কেমন করে ঘুরছে। ইলেকট্রন গুলো কাকে কেন্দ্র করে ঘুরে বলেন তো? এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এটা একটা নিউক্লিয়াস, এটা একটা পরমাণু, এবং পরমাণুর কেন্দ্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি বলেন তো? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরে বলেন তো? ইলেকট্রন ঘুরে, নাকি? ইলেকট্রন গুলো যখন ঘুরে তখন আপনি ধরেন, এটা যেহেতু আমাদের কি পরমাণুর কেন্দ্র, এবং এই কেন্দ্রটাকে আমরা বলতেছি নিউক্লিয়াস, এবং ধরেন এইখানে একটা ইলেকট্রন অবস্থান করছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে নয়, এইখানে দেখাই, তাহলে আমার জন্য দেখাইতে সুবিধা হয়। হাজারে ডাক্তারের বই এগুলো খুব স্পষ্ট করে ব্যাখ্যা করা আছে। একবার যদি ক্লাসটা করার পর বইটা পড়েন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এইখানে যখন ইলেকট্রন গুলো ঘুরে তখন এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। দেখেন, ইলেকট্রন কি করে? ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে আকর্ষণ করে, এবং এর মধ্যে কি আছে? ঋণাত্মক চার্জ, তাই না? তো দেখেন, একজন আকর্ষণ করে উপরের দিকে, আর একজন কোন দিকে? নিচের দিকে। তাহলে এরা আসলে ক্রিয়া করে কোন বরাবর? ক্রিয়া করে হচ্ছে এই বরাবর, বা লব্ধি বরাবর। কি বরাবর বলেন তো? লব্ধি বরাবর। বই এটা খুব ভালো করে দেখানো আছে। তা আমি আপনাকে বলি, এটা হচ্ছে কেন্দ্রমুখী। এটাকে আমরা কি বলি বলেন তো? কেন্দ্রমুখী। আর এই আকর্ষণটা হচ্ছে আমাদের কেন্দ্র বিমুখী। কেন্দ্র বিমুখী। তো এটা নিয়ে অনেকের মতবাদে অনেক ঝগড়াঝাটি আছে, যে কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই, সবই কেন্দ্রমুখী। তো এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখীর ক্ষেত্রে আপনার এই জিনিসটা জানা দরকার, ঠিক আছে? তো দেখেন, আমরা এখানে যেটা দেখলাম যে কেন্দ্রমুখী, আর একটা হচ্ছে আমাদের কি? কেন্দ্র বিমুখী। তো এই যে বল দুইটার মধ্যে যে কার্যক্রম সেটা সম্পর্কে আমাদের জানা। তাহলে এই বলগুলো কি বরাবর ক্রিয়া করে? লব্ধি বরাবর ক্রিয়া করে, নাকি? এই জন্য এটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক বল। কি বলা হয়? স্থির বৈদ্যুতিক বল। ঠিক আছে, স্থির মানে কি বলুন তো? স্ট্যাটিক। স্ট্যাটিক বা ইলেকট্রো। ইলেকট্রো মানে হলো কি? বৈদ্যুতিক। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বলের ইংলিশ হচ্ছে ফোর্স। তাহলে এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অথবা আমরা বলবো হচ্ছে কেন্দ্রাতিক বল বা কন্ট্রিফিউগাল। কন্ট্রিফিউগাল, হ্যাঁ, ফোর্স। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে কন্ট্রিফিউগাল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই দুটো কথা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসতেছে, ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম যেটা, সেটা আমরা একটু দেখব। পরবর্তী কার্যক্রমে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সীমাবদ্ধতাগুলো অনেক সময় পার্থক্য লিখতে দেয়। হ্যাঁ, কোনটার মধ্যে পার্থক্য লিখতে দেয় সেটা আমি আপনাকে বলি। আচ্ছা, তাহলে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের কি, এবার আমরা যেটা শিখবো সেটা হলো সীমাবদ্ধতা। আচ্ছা, আমরা দেখি যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখানে আমি যে কয়টা কথা বলবো একটু আপনি স্লো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য খুব সুবিধাজনক হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা। তাহলে প্রথম কন্ডিশন আপনি মনে রাখবেন, একটা, দুইটা, এই হলো তিনটা কথা আমি আপনাকে বলি। দেখেন, আপনার পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং পরমাণুর নিউক্লিয়াস কিন্তু অত্যন্ত কি ভারী। কিন্তু প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, এই যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেটা আসলে কোন পথে ঘুরবে? বৃত্তাকার নাকি উপবৃত্তাকার না সরলরৈখিক? সেই পথ কিন্তু বলা নাই। বৃত্তাকার বা কি উপবৃত্তাকার, কোন পথে ঘুরবে, বা ইলেকট্রন ঘোরার যে পথ বৃত্তাকার হবে না উপবৃত্তাকার হবে, সে বিষয়ে কি এখানে কিছু বলা নেই।
এক নাম্বার হলো এটা। 2 নাম্বার হচ্ছে যে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের পরমাণুর বর্ণালী বা হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। কি করতে পারে না? বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, এটা একটা, ঠিক আছে, এটাও পারে না। 3 নাম্বার কথা হচ্ছে যে সূর্য হচ্ছে আমাদের কোনো চার্জ নেই, ঠিক আছে, অর্থাৎ সূর্য হচ্ছে আমাদের চার্জবিহীন, ঠিক আছে, সূর্য আমাদের কি বলেন তো চার্জবিহীন, এবং এই চার্জবিহীন একটা বস্তুকে কেন্দ্র করে কে ঘোরে? গ্রহগুলো ঘোরে, যেমন আমাদের হচ্ছে পৃথিবী, মঙ্গল, এগুলো ঘুরতে থাকে, ঠিক আছে। তাহলে এই সূর্য যেহেতু চার্জবিহীন, এটা কি বলেন তো? আচ্ছা, সূর্যবিহীন লিখেছি, এটা হবে চার্জবিহীন। তাহলে চার্জবিহীন একটা বস্তুকে কেন্দ্র করে আর একটা চার্জবিহীন বস্তু ঘুরতেছে, কিন্তু এই যে নিউক্লিয়াস যেটা আছে এরও তো চার্জ আছে, এবং যে ইলেকট্রন একে কেন্দ্র করে ঘুরছে এরও তো একটা কি আছে? চার্জ আছে। তার মানে দেখেন একটা চার্জবিহীন বস্তুর সাথে, মানে একটা চার্জযুক্ত বস্তুর সাথে, এটা হচ্ছে আমাদের কি বলতো, দুটোই হচ্ছে চার্জ যুক্ত, নাকি? এই চার্জযুক্ত আর চার্জবিহীন বস্তুর মধ্যে তুলনা করাটা কি হয় না? ঠিক হয় না। এগুলোকে সংশোধন করার জন্য পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর আরেকটা পরমাণু মডেল দেন, সেটা হচ্ছে বোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে বোঝার চেষ্টা করব যে এইখানে মনে রাখবো যে বৃত্তাকার বা উপবৃত্তাকার কোন পথে ইলেকট্রনটা ঘুরবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া নেই, মানে রাদারফোর্ডের পরমাণু মডেলে, এবং হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বা কালার ব্যাখ্যা করতে পারে না, ঠিক আছে। এবং তারপরে দেখেন হচ্ছে একটা চার্জযুক্ত বস্তুর সাথে একটা চার্জবিহীন বস্তুর তুলনা করাটাই আসলে ঠিক হয় না। এই হলো 3টা সীমাবদ্ধতা। এই এতটুকু যদি আপনি পড়েন বা এতটুকু পর্যন্ত যদি আপনি ক্লাসটা মনোযোগ সহকারে করেন, তাহলে দেখবেন যে আপনার রাদারফোর্ডের পরমাণু মডেলে আর কোনোদিন কোনো সমস্যা থাকছে না, এবং এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আমরা আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর পরমাণু মডেল শিখবো। তো ওইখানে আমাদের একটা সূত্র আছে, কি বলেন তো, যে এম ভি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি এনএইচ ডিভাইডেড বাই কি টোয়াইস পাই। এই সম্পর্কে আমাদের বিস্তারিত ব্যাখ্যা সহকারে শিখবো, হ্যাঁ, বোর পরমাণু মডেলে। তো এই এতটুকুই আগামীকাল আমরা পড়ানোর চেষ্টা করব, এবং এইটুকু পড়লে আমাদের মোটামুটি ভাবে গুণগত রসায়নের 3য় লেকচারটা কমপ্লিট হয়ে যাবে বোরের পরমাণু মডেল নিয়ে। তো বোর পরমাণু মডেল আমরা যেহেতু আগামীকাল শিখবো, তো আগামীকাল তোমরা ক্লাস করিও। আর ক্লাস শেষে পরীক্ষাগুলো অনেকে দিতে পারে না বা অনেকের স্টুডেন্ট আইডি নাই, সে বিষয়ে আসলে আর চিল্লায় কোনো লাভ নেই। যার প্রয়োজন হবে আমার এই আইডিটিতে নক দিও, আশা করি তুমি একটা ফর্ম পাবা, ফর্মটা পূরণ করলে ইনশাআল্লাহ স্টুডেন্ট আইডিটা পেয়ে যাবা। ওকে, পরীক্ষাগুলো দেওয়া তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাকে ক্লাসে কি শিখালাম সেটা যদি তুমি পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করতে পারো, তোমার যে কোনো পেইড ভার্সনের কোর্সগুলোর থেকে তুমি ভালো সার্ভিস এখান থেকে পাচ্ছ, এটা তুমি নিশ্চিত থাকো ভাই। কিন্তু তোমরা অনেকে ক্লাস করতে চাও না, এটা হচ্ছে বড় সমস্যা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ক্লাসে অনেকে আসে করে না, এবং রেকর্ডেড ক্লাস করার পরে কেউ আসলে সাবমিট করছে না লেকচার, হ্যাঁ, এটা হচ্ছে বিপদ। যাক, ঠিক রাত 10টায় আমরা আবার দ্বিতীয় ক্লাসে ফিরবো। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের জৈব রসায়নের, আজকে সমানতা পড়ানো হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।